আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গোপন বেশ ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে বিএনপি। তারেক রহমান গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস। ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার সম্ভাবনা নেই, জানালেন মামুনুল হক। ঐক্যের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বলছে জামায়াতে ইসলাম। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল। একই আসনে বিএনপির মঞ্জুরুল মুনসির মনোনয়নপত্র বাতিল। আপিল শুনানিতে আইনজীবীদের হাতাহাতি। সহিংসতা, মব সন্ত্রাসের কারণে ঝুঁকির মুখে মত প্রকাশের স্বাধীনতা। গণমাধ্যম সম্মেলনে সাংবাদিকদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার দাবি। এবং ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আইসিসি প্রতিনিধিদের সাথে বিসিবির দিনভর বৈঠক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে। তাই অপপ্রচার চালিয়ে কেউ বিএনপিকে দমন করতে পারবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভার অনুষ্ঠানে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে। নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়, গুম, খুনের বিচার অবশ্যই হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। গুম হওয়া বাবাকে অনেক কথা বলার ছিল সাফার। অসমাপ্ত সেসব কথা বলতে না পারার কষ্ট প্রকাশের ভাষা এখন শুধুই চোখের জল। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, সব আমাকে বলা হয়নি। এমনই হাজারো স্বজন হারা মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পরিবেশ। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। গুম, খুন, নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের স্বামী, সন্তান আর পিতা হারানোর মর্মস্পর্শী বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বজন হারাদের দাবি একটাই, গুম, খুন, নির্যাতনের শিকার মানুষের তালিকা আর যেন দীর্ঘ না হয় তা নিশ্চিতে অপরাধীদের বিচার কার্যকর করতে হবে। আমরা যারা ফিরে এসেছি আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাহায্য করা। ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার যেন কোনো অবস্থাতে কোনো কারণে বাধাগ্রস্ত না হয়। এতে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সহস্র আত্মদানের ঋণ শোধ করতে হবে। একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে, আমরা কোনো সুযোগ দেব না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো জুলুম নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা মাথা নত করেনি, তাদের বলিদান বৃথা যেতে দেয়া হবে না। মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ। গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মানবিক রাষ্ট্র গঠনের
সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তারেক রহমান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার একমাত্র উপায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই নির্বাচন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানিয়েছেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার কোনো সম্ভাবনা নেই। তবে শেষ মুহূর্তেও জোটে ইসলামী আন্দোলনের ফেরার আশাবাদ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়েরের। 300 আসনের মধ্যে ফাঁকা রাখা 47টিতে জোট কাকে মনোনয়ন দেবে এই বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী ও সমমনা দল নিয়ে 2024 সালে গঠিত হয় 11 দলীয় নির্বাচনী জোট। এই জোটের অন্যতম প্রধান শরিক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আদর্শভিত্তিক অন্যতম এই বড় দল। এই অবস্থায় জোট এবং নির্বাচন কেন্দ্রিক দলীয় কার্যক্রম নিয়ে জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় 10 ঘণ্টা অনুষ্ঠিত হয় এই বৈঠক। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানান, ইসলামী আন্দোলনের জোটে আসা নিয়ে এখনও আশাবাদী জামায়াত। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দরজা সবার জন্য মুক্ত। দলটি জোটে না এলে তাদের জন্য ছেড়ে দেয়া 47টি আসনের বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এদিকে খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, জোটের ব্যর্থতার কারণেই ইসলামী আন্দোলনকে হারিয়েছেন তারা। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। জন আকাঙ্ক্ষা পূরণে ইসলামী আন্দোলন আবারও জোটে ভিড়বে বলেও আশাবাদী তিনি। এখন ইসলামী আন্দোলন যদি আমাদের সাথে যেহেতু আসছে না, কাজে সেই আসনগুলো আবার আমাদের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমেই যেই আসনে যেই দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে, সম্ভাবনাময়, তাকেই সেখান থেকে আমরা আমাদের নির্বাচনে ঐক্যের একক প্রার্থী হিসেবে মনোনয়ন করব। এর আগে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঋণখেলাপির অভিযোগ প্রমাণ হওয়ায় কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদন আপিল শুনানিতে এই রায় দেয় ইসি। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন খারিজ করে দেয় কমিশন। এদিকে আপিল কক্ষে প্রার্থী ও আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আগামীকাল শেষ হবে আপিল শুনানি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে 100টি শুনানি হয় 8ম দিনে। এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানিতে হয়েছে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী 3 আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আপিল শুনানিতে কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদনে ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সাথে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিএনপির প্রার্থীর আবেদন খারিজ করে দেয় ইসি। নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি।
যেটি আবার হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা হচ্ছে আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে। তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই, তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে, সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। আগামীকাল দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সব আপিলের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঋণখেলাপি বা বিদেশি নাগরিকদের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হলে এনসিপি রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পক্ষপাত আচরণ করলে অ্যাকশনে যাবে এনসিপি। বিএনপি নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির পায়োনিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে, কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। তারা বলেন, বর্তমান সরকারের সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ থাকলেও গণমাধ্যম কর্মীরা আরও ঝুঁকির মধ্যে পড়েছেন। রাজধানীতে গণমাধ্যম সম্মেলনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলে উল্লেখ করেন তারা। পর্যন্ত যতজন গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি। মিডিয়ার ও গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখনই দুটো পত্রিকা অফিসের একটাকে ভাঙচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে। রাষ্ট্র বিনির্মাণে সরকার সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। রাজধানীর বিয়া মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে যেখানে মানুষ দুর্নীতি করার সুযোগ পাবে না। বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এইটা মনে রাখুন। নৈতিকতার প্রশ্ন তুলছেন তো, আসুন আমরা নৈতিকতার প্রশ্ন তুলি। নৈতিক জোটটা হচ্ছে ওই মানুষের আত্মদান। একটা ফ্যাসিবাদী শাসক যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি কারণে? বাংলাদেশের মানুষ তাদের বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে যে পিপল উইলের কথা বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, সেইটা বাংলাদেশের রাজপথে প্রদর্শিত হয়েছে, সেই অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং তার ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে আইসিসি প্রতিনিধিদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের আলোচনা হয়েছে। ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের ব্যাপারে এই আলোচনা আইসিসির কাছে অনুরোধ করেছে বিসিবি। বাংলাদেশি সমর্থক, মিডিয়া এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সরকারের মতো বিসিবিও আইসিসি প্রতিনিধিদের কাছে উদ্বেগ প্রকাশ করে।
আলোচনা সৌহার্দ্যপূর্ণ এবং পেশাদারিত্বের সাথে হয়েছে বলে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। আইসিসি দলের প্রতিনিধিত্ব করেন ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড এফ গ্রেড। ভিসা জটিলতায় গৌরব সাক্সেনা ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি সাকওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নিয়মিত গণসংযোগ করছেন মানিকগঞ্জ 2 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন 10 দলীয় জোটের প্রার্থী শেখ মোহাম্মদ সালাউদ্দিন। নির্বাচিত হলে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ দেওয়ার পাশাপাশি বেকারমুক্ত সিঙ্গাইর হরিরামপুর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সিঙ্গাইর হরিরামপুর ও সদরের 2টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ 2। এখানকার বাসিন্দারা মূলত কৃষিজীবী। 14 পুরুষের পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন তারা। পদ্মা নদীর ভাঙনে সর্বশান্ত হওয়ার পরেও বারবার ঘুরে দাঁড়ানো এসব মানুষ চান স্থায়ী সমাধান। নির্বাচিত হলে এসব সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। চ্যালেঞ্জ হলো ভোটার উপস্থিতি। বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়, তো আমার মনে হয় আমরা ওইদিকে নজর দিলে একটা ভালো রেজাল্ট আশা করছি। মানিকগঞ্জের 3টি আসনই 11 দলীয় জোটের শরিকদের ছেড়ে দিয়েছিল জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকায় মানিকগঞ্জ 1 আসনে জামাতের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিকী নির্বাচন করবেন। তবে মানিকগঞ্জ 2 ও 3 আসনে 10 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের 2 নেতা। মানিকগঞ্জ 2-এ জোট প্রার্থী শেখ সালাউদ্দিন বলেন, চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। দেশে একজন লোক ব্যবসা করবে, একটা বিল্ডিং করবে, রাস্তায় একটা গাড়ি নামাবে, তার চাঁদা দিতে হবে কেন? এর চেয়ে একটা লজ্জাজনক ব্যাপার তো হইতে পারে। এবার মেনে নেওয়া যায়। আমি আসতে পারলে ইনশাল্লাহ এগুলোর ব্যাপারেও আমি কার্যকর পদক্ষেপ নেব। শুধু নদী ভাঙন নয়, নির্বিচারে বালু উত্তোলনের কারণেও ভিটে মাটি হারাতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের। সিঙ্গাইরকে বলা হয়ে থাকে ঢাকা শহরের কিচেন গার্ডেন, কিন্তু এখানে যারা কৃষিজীবী মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি অতীতের কোনো সরকারের আমলেই। তবে এখানকার প্রার্থীরা বলছেন, ভোটার উপস্থিতির যে চ্যালেঞ্জ রয়েছে তাদের সামনে, সেটি পূরণে যদি এখানকার ভোটাররা সহায়তা করেন তাহলে এখানকার বাসিন্দাদের ভাগ্যের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সিঙ্গাইর, মানিকগঞ্জ। রাজনৈতিক দ্বন্দ্ব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় গত 1.5 বছরে খুন হয়েছে 1/2 মানুষ। সেই সাথে রয়েছে বেকারত্ব, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই আতঙ্ক বাড়ছে খুলনা মহানগরীর বাসিন্দাদের। যারা নির্বাচিত হবেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। তরিক ইসলামের রিপোর্ট। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা 2 আসন। বিভাগীয় শহর হয়েও উন্নয়ন থেকে বঞ্চিত এ জনপদের বাসিন্দারা। ভোটাররা বলছেন, যারা এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। আমরা যারা সাধারণ মানুষের যারা শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং মানুষের যে মৌলিক 5টি চাহিদা আছে, চাহিদা যাতে পূরণ করতে পারে তেমন একজন প্রার্থীকে আসলে সবাই আশা করে। যে খুলনায় নির্বাচিত হলে সন্ত্রাসবাদ দুর্নীতিমুক্ত হবে, আমরা তাকেই ভোট দিব। যেই দলই আসুক, আমরা সবাই পরিবার আগে বন্ডেজ, তারপরে দল। আমরা সাধারণ মানুষ যাতে ঠিকমতো চলতে পারি, যারা বেকার আছে তাদের কর্মস্থান পাক, আমাদের শিল্প এলাকা খুলনা যে জুট মিলগুলো আছে আবার চালু হোক, এটা আমাদের আশা করি আর কি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ভোটের মাঠে লড়ছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। জানান, নির্বাচিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে তার প্রধান লক্ষ্য। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন এবং একটি ভয়হীন নিরাপদ বাংলাদেশ, নিরাপদ খুলনা গঠন করাই আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে উন্নয়নই হবে আমাদের মূল চাবিকাঠি। আমরা মানুষকে স্বস্তি দেব, শান্তি দেব এবং এই শহরের মানুষদেরকে আমরা একটা উচ্চতায় নিয়ে যাব। সেটি হচ্ছে উন্নয়ন খুলনা, সমৃদ্ধ খুলনা, ক্লিন খুলনা এবং গ্রিন খুলনা সিটি আমরা গঠন করব ইনশাআল্লাহ। এদিকে ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী দাঁড়িপাল্লার প্রার্থী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। খুলনা নগরীকে পর্যটন নগরীতে পরিণত হবে, অর্থনৈতিক দিক থেকে অঞ্চল আরও বেশি সমৃদ্ধ হবে।
তো আমরা এভাবে পর্যায়ক্রমে, তারপর তো আরো আইন শৃঙ্খলার বিষয় এখানে আছে, এখানে মাদকের বিষয় আছে, ব্যাপক চাঁদাবাজি থেকে, ব্যাপক হানাহানি থেকে, এগুলো থেকে জনগণ একটি শান্তির সমাজ, একটি পরিবেশ চায়। সেক্ষেত্রে তারা বেছে নিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে এবার দেখা দরকার। এই আসনে মোট ভোটার 3,32,000-এর কিছু বেশি। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ইস্তেহার চাই, প্রসঙ্গ নারী শিরোনামের শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর ইস্কাটনে বিস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি উইন্ড আয়োজিত এই বৈঠকে বক্তারা বলেন, জুলাই সনদের নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ 5% থাকার কথা বলা হলেও কোনো দলই তা মানছে না। এতে নারী নেতৃত্ব গড়ে ওঠা বাধাগ্রস্ত হবে। এ সময় জামায়াতে ইসলামীর নেতারা বলেন, সুরক্ষা নিশ্চিত করে আগামীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে তাদের দল। উইন্ডের আহ্বায়ক কাজী জেসিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সামান্তা শারমিন সহ অন্যান্যরা। গণঅভ্যুত্থানের পরে 6 জন নারী যারা এই পার্টি থেকে ইলেকশন করতে পারলেন না, এইটা কোনোভাবেই একটা পার্টি ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল। আমাদের যে ওয়াজ মাহফিল গুলো আছে এগুলোকে একটা নিয়মের মধ্যে আনতে হবে এবং আমরা সব দল মিলে, আমি ইশতেহারে একটু ভিন্ন জায়গায় যেতে চাই, সব পার্টি ইশতেহারে স্বাক্ষর করবে যে ওয়াজ মাহফিলের নারী বিদ্বেষী বক্তব্যের ব্যাপারে আমরা সবাই একসাথে থাকতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট 3 আসনে বিএনপি জমিয়ত জোট মনোনীত প্রার্থী এম এ মালিক। সভায় একই আসনের জমিয়তে উলামায়ে প্রার্থী নজরুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালিকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় জমিয়তের সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেন তিনি। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরান সরকারের প্রশংসা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান 8 শতাধিক মানুষের ফাঁসি বাতিল করেছে, তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানায়। বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত 2 সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে মানবাধিকার সংগঠনগুলোর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এবার খেলার খবর। বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 11 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ের টুর্নামেন্টে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। তবে পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। রংপুরের আগে প্লে অফে খেলা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করে ডেভিড মালার ও তাওহিদ হৃদয়ের 126 রানের রেকর্ড পার্টনারশিপে 4 উইকেটে 181 রানের বড় পুঁজি পায় রংপুর। ম্যাচ সেরা মালান 78 এবং তাওহিদ 62 রানে আউট হয়। জবাবে মোহাম্মদ সাইফুদ্দিনের অপরাজিত 58 রানে ভর করে 7 উইকেটে 170 রানে থামে ঢাকার ইনিংস। রংপুরের বোলার নাহিদ রানা 11 রানে তুলে নেন 3 উইকেট। নিয়ম রক্ষার দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে 3 উইকেটে হারিয়ে শীর্ষ দল হিসেবে প্লে অফে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গোপন বেশ ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে বিএনপি, তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস। ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার সম্ভাবনা নেই, জানালেন মামুনুল হক। ঐক্যের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলছে জামায়াতে ইসলাম। কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল। একই আসনে বিএনপির মঞ্জুরুল মুন্সির মনোনয়ন বাতিল। আপিল শুনানিতে আইনজীবীদের হাতাহাতি। সহিংসতা, মব সন্ত্রাসের কারণে ঝুঁকির মুখে মত প্রকাশের স্বাধীনতা। গণমাধ্যম সম্মেলনে সাংবাদিকদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার দাবি। এবং ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আইসিসি প্রতিনিধিদের সাথে বিসিবির দিনভর বৈঠক।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।